ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধাস্ত্রের ঝংকারে যখন আকাশ প্রকম্পিত, তখন ইরান তার সীমিত সম্পদ ও নিজস্ব মেধার সমন্বয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশ্ব রাজনীতির সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। ইরান যেন আজ মরার ওপর খাড়ার ঘা উপেক্ষা করে যুদ্ধের ময়দানে অজেয় এক নায়কের আসনে বসে আছে। অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের হাতে থাকা চীনা প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা নিয়ে, কিন্তু রণাঙ্গনের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান কেবল চীনা অস্ত্র ব্যবহার করছে না, বরং সেই প্রযুক্তির সাথে দেশীয় মেধার মিশেলে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছে যা শত্রুর জন্য এক গোলকধান্ধা। যুক্তরাষ্ট্রের F-15 বা A-10 যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে ইরান কেবল সংখ্যায় নয়, বরং কৌশলে শত্রুর হাটে হাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের এই সাফল্য কোনো কাকতাল নয়, এটি বছরের পর বছর ধরে চলা কঠোর যুদ্ধের প্রস্তুতির ফসল। যখন শত্রুপক্ষ আলিয়ার পেছনে ছোটার মতো আকাশ দখলের স্বপ্নে বিভোর, তখন ইরান তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশপথ বা সমুদ্রপথ দখল করা মোটেও গাছের কাঁঠাল গোফের তেল নয়। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটছে হরমুজ প্রণালীতে। ইরান সেখানে একাই যে ছড়ি ঘোরাচ্ছে তা দেখে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কম্পন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশমুখী শক্তি থাকা সত্ত্বেও সমুদ্রের এই সংকীর্ণ পথে তারা ইরানের কবজা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি এক কৌশলগত জয়। ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করেছে। যখন একটি আধুনিক রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, ইরান তখন গেরিলা কায়দায় ছোট ছোট মিসাইল আর ড্রোন দিয়ে সেই ঘাটতি পূরণ করে। এই যে দ্রুত অভিযোজন ক্ষমতা, তাই ইরানকে যুদ্ধের ময়দানে ৯-৬ করার সুযোগ দিচ্ছে না। অনেকেই মনে করেছিলেন প্রথম আঘাতে ইরানের সামরিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ইরান প্রমাণ করেছে যে তারা কাগজের বাঘ নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল নেটওয়ার্ক হয়তো নিখুঁত নয়, কিন্তু তা শত্রুর জন্য গোদের ওপর বিস্ফোরা হিসেবে কাজ করছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে, যা বড় বড় পরাশক্তির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কেবল রক্ষা করছে না, বরং পাল্টে আক্রমণ করে শত্রুর অর্থনৈতিক ও সামরিক দম্ভকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান কেবল একটি পক্ষ নয়, বরং তারা এক নতুন রণকৌশলের প্রবর্তক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো আধুনিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানাবিধ চাপের মুখেও ইরান যেভাবে মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে, তা ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা হয়ে থাকবে। তারা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হলো ইচ্ছা শক্তি এবং উদ্ভাবন। ইরান আজ আর কেবল কোনো আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব সাম্রাজ্যবাদের দম্ভ ভাঙার এক অনন্য প্রতীক। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ইরানের এই অকুতোভয় অবস্থান প্রমাণ করে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সাহসটাই আসল জয়। ইরান সত্যি অপরাজেয় বীর। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। ৩৮ দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষে ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র ৩৮ দিনে ১২০০ প্যাট্রিয়ট আর ১,০০০ টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $৫.৬ বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। ১১০০টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে।
সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামে অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন দিন দিন আরও বিস্ফোরক রূপ নিচ্ছে, ঠিক তখনই আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। ড্রোন, যুদ্ধবিমান আর মিসাইলের এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইরান দাবি করেছে তাদের আকাশসীমার গভীরে একটি বহুমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানায়, ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের দাবি এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নজরদারি মিশনের অংশ, যা তাদের উন্নত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। শুধু ড্রোন নয়, ইরান আরও বড় দাবি তুলছে। তাদের মতে সাম্প্রতিক সংঘর্ষে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর কাছে এবং দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সংঘটিত হামলা। ইরানি কর্মকর্তারা একে বলছেন একটি টার্নিং পয়েন্ট, একটি কালো দিন যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ শক্তিকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সময় ইসরায়েলও থেমেনি। তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। ইসরায়েলের দাবি এসব স্থাপনা ইরানের উন্নত অস্ত্র তৈরির মূল কেন্দ্র, যদিও এসব হামলার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষে আকাশ যেন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ড্রোন, ফাইটার জেট, ফ্লেয়ার সব মিলিয়ে এক উচ্চ ঝুঁকির লড়াই চলছে। এরই মধ্যে তাসনিম নিউজ এজেন্সি নতুন দাবি তুলেছে। তারা বলছে একটি মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ, যেখানে একটি ইঞ্জিনের এক্সহস্ট অংশ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি F-16 বা F-35 হতে পারে, তবে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। আরও জানা গেছে তেহরান সহ বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং ইরানি প্রতিরক্ষা ইউনিট সেগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। কিছু বিমান পালানোর চেষ্টা করতে ফ্লেয়ার ছুড়েছে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে। একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আকাশে ভূপাতিত হয়। এই F-15E-তে 2 জন ক্রু সদস্য ছিলেন, তার দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু অন্যজন এখনো নিখোঁজ। তাকে খুঁজতে চলছে জোর তল্লাশি। অন্যদিকে A-10 বিমানটির একমাত্র পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উদ্ধার অভিযানে বাধা না দিতে তারা ইরানি পরিকল্পিত কিছু হামলা স্থগিত করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে দাবি করেছিল তারা একটি F-35 ভূপাতিত করেছে। এমনকি তারা ঘোষণা দেয় যে কেউ মার্কিন সেনাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এটি এই যুদ্ধের প্রথম নিশ্চিত ঘটনা যেখানে ইরানের আঘাতে একটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি স্বীকার করেছে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। F-15E স্ট্রাইক ঈগল বোয়িং নির্মিত এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি গভীর আঘাত হানতে এবং আকাশে লড়াই চালাতে সক্ষম। তবে এই ঘটনার পর বড় প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি আকাশে আধিপত্য ধরে রাখতে পারছে? কারণ এর আগেও 3টি F-15E বিমানে ফ্রেন্ডলি ফায়ারে হারানোর খবর ছিল। আর এখন নতুন করে ক্ষতি, নতুন করে ঝুঁকি। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন
এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কার্যত জয়ী। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। কারণ আকাশে এখনও লড়ছে ইরান, এখনও প্রতিরোধ করছে, এখনও তারা দেখাচ্ছে তাদের আকাশ এত সহজে দখল করা যাবে না। ওয়াশিংটনের আকাশে এখন যুদ্ধের মেঘের চেয়েও ঘনীভূত ধোঁয়াশা। ইরান সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রশাসন যেন কোনো ঢাক গুড়গুড় নীতি নিয়ে এগোচ্ছে, যেখানে তথ্যের স্বচ্ছতা তলানিতে। একদিকে সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে রণক্ষেত্রে প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি, সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্যে অসামঞ্জস্যতা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময় নিহতের সংখ্যা ছিল ৩৮৫, যা পরে বেড়ে ৪২৮ হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই ১৫ জন আহতের নাম তালিকা থেকে মুছে ফেলা হলো। সংখ্যাটা নেমে এলো ৪১৩-তে, এরপর আবার ৪১১। এই যে সংখ্যার ক্রমাগত হেরফের, তা সাধারণ মানুষের কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। কর্মকর্তারা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না, বরং দায়সারা উত্তর দিচ্ছেন। মনে হচ্ছে প্রশাসন যুদ্ধের ভয়াবহতাকে সাধারণ মানুষের কাছে ধামাচাপা দেওয়ার এক পরিকল্পিত ছক কষছে। কেবল সংখ্যা নয়, যুদ্ধের প্রকৃত চিত্রটি আড়াল করার অভিযোগ উঠছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের অগ্নিকাণ্ডে ২০০-র বেশি নাবিক আহত হলেও সেই তথ্য সরকারি খাতায় নেই। এছাড়া ইউএসএস আব্রাহাম জাহাজের ঘটনার তথ্য চেপে যাওয়া হয়েছে। সমালোচকদের মতে প্রশাসন একটি নিয়ন্ত্রিত আখ্যান তৈরি করছে, যা প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির চিত্রকে লেজে গোবরে করে ফেলেছে। এই অস্বচ্ছতা কেবল রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে এনেছে। শুধু হতাহতের সংখ্যাই নয়, বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডারও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক মিসাইলের ৪৫%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড মিসাইলের অর্ধেকই শেষ হয়ে গেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভবিষ্যতে চীনের মতো বড় কোনো প্রতিপক্ষের মোকাবিলায় আমেরিকার জন্য সাপে নেউলে সম্পর্কের মতো বিপদ ডেকে আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন মার্কিন মিসাইলের কোনো অভাব নেই, যেন তার কাছে অস্ত্র যোগানোর কোনো আলাদিনের চারাক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২০২৭ সালের জন্য $১.৫ ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব এবং জেনারেল মোটরস বা ফোর্ডের মতো বেসামরিক কোম্পানিকে অস্ত্র উৎপাদনে জড়ানোর উদ্যোগ এটাই প্রমাণ করে যে সংকট অন্ধকার গলি থেকে বেরিয়ে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসন এখন মরিয়া হয়ে অস্ত্র ভাণ্ডার পুনর্গঠনে নেমেছে। যুদ্ধের দামামা বাজলে কি সত্যকে শাখের করাত বানাতে হবে? একদিকে যেমন ট্রাম্প প্রশাসন শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের কৌশলগত ত্রুটিগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনসম্মুখে স্বচ্ছতার অভাব কেবল বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে না, বরং দেশটির অভ্যন্তরীণ আস্থার সংকটকেও প্রকট করছে। ইরান সংঘাতের এই পরিণতির দিকে তাকিয়ে এখন বিশ্ববাসী, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি পুরো সত্যটা স্বীকার করবে, নাকি এই লুকোচুরি শেষ পর্যন্ত ওয়াশিংটনে গেল রব তুলবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্যের তাসের ঘর যেন একে একে ভেঙে পড়ছে। একদিকে সিরিয়া থেকে শেষ মার্কিন সেনার পিছু হটা, অন্যদিকে পারস্য উপসাগরের আকাশে আমেরিকার সবচেয়ে দামি চোখ অন্ধ হয়ে যাওয়া। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক চরম কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি। ২০২৬ সালের এপ্রিলের এই দিনগুলো মার্কিন সামরিক ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে লেখা থাকবে। দীর্ঘ বছরের মোতায়েন, আইএস বিরোধী অভিযান আর ইরানকে ঠেকিয়ে রাখার স্ট্র্যাটেজিক ফুটহোল্ড সবই এখন অতীত। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির শেষ চিহ্নটুকুও মুছে গেছে। উত্তর পূর্ব সিরিয়ার শেষ ঘাঁটিটি হস্তান্তর করে মার্কিন বাহিনী এখন জর্ডান ও ইরাকের পথে। মজার ব্যাপার হলো, এই পিছু হটা কোনো বিজয় উল্লাস নয়, বরং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ভয়ে অনেকটা গোপনে স্থলপথে সম্পদ সরিয়ে নেওয়া।
প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সিরীয় সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তি করেছে। ফলে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রক্সি রাজনীতির স্থাপত্য ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়া এখন এমন এক সংঘাতের ভূমি যা একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আজ তা অন্যদের হাতে ছেড়ে দিয়ে নিঃশব্দে প্রস্থান করতে হচ্ছে। সিরিয়া ত্যাগের ক্ষতের ওপর নুনের ছিটা হয়ে এসেছে পারস্য উপসাগরের বিপর্যয়। গত 9 এপ্রিল আমেরিকার গর্ব $240 মিলিয়ন মূল্যের MQ-4C ট্রাইটন ড্রোনটি নিখোঁজ হয়েছে। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এর এক একটি দাম একাধিক F-35 স্টেলথ ফাইটারের চেয়েও বেশি। 52,000 ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন এ হাইটেক আই ইন দ্য স্কাই কেন এবং কিভাবে হারিয়ে গেল তা নিয়ে পেন্টাগনে এখন শোকের মাতম। ওপেন সোর্স ডেটা বলছে 3 ঘন্টার টহল শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ ইরানের দিকে মোড় নেয় এবং এরপরই সিগন্যাল উধাও হয়ে যায়। মার্কিন নৌবাহিনী একে ক্লাস এ মিসহ্যাপ বলে দায় সারতে চাইলেও আসল সত্যটা অনেক বেশি ভয়াবহ। $1 বিলিয়ন চিতা কেবল একটি ট্রাইটন নয়, পরিসংখ্যান বলছে এই যুদ্ধে 1 মাসে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। 24টি MQ-9 রিপার ড্রোন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে ইরান অন্তত 24টি রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার বাজার মূল্য প্রায় $720 মিলিয়ন। কৌশলগত সম্পদ ধ্বংস। শুধু ড্রোন নয়, এই সংঘাতের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র হারিয়েছে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স, A-10 ওয়ারথগ এবং F-15E এর মতো বাঘা বাঘা যুদ্ধ বিমান। 1 মাসের কম সময়ে পেন্টাগনের ক্ষতির অঙ্ক $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আকাশপথে যে অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্বের বড়াই ওয়াশিংটন করত, ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন প্রশ্নের মুখে। ড্রাগন ও পারস্যের সাঁড়াশি চাল। এই উত্তেজনার মধ্যে সিরিয়া ও ইরাক থেকে মার্কিন পিছু হটা এবং আকাশপথে একের পর এক হার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সুয়েজ মুহূর্ত উপস্থিত হয়েছে। যে ড্রোনগুলো একসময় আফগানিস্তান বা ইয়েমেনে নির্বিঘ্নে দাপিয়ে বেড়াতো, তারা এখন ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই কবরে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় যুক্তরাষ্ট্র এখন ড্রোনের ওপর বেশি নির্ভর করতে বাধ্য হচ্ছে, আর সেই সুযোগটি নিচ্ছে তেহরান। এমনকি বন্ধু দেশ ইসরায়েল বা আমিরাতের ড্রোনগুলো রক্ষা পাচ্ছে না। ইরানের সঙ্গে 7 সপ্তাহের সংক্ষিপ্ত সংঘাতের উত্তাপ কিছুটা কমলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্দরমহলে এখনও রীতিমতো ত্রাহি রব। দেশটির সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ যে পর্যায়ে ঠেকেছে তা যেন অনেকটা অগ্নি পরীক্ষা। আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে অপরাজেয় মনে হলেও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, মার্কিন সামরিক সক্ষমতা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে সংকট চরমে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% ব্যবহার করে ফেলেছে। কেবল এখানেই শেষ নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অত্যাধুনিক ব্যবস্থা থার্ড এবং শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক এখন নিঃশেষ। এছাড়া টমাহক ক্ষেপণাস্ত্রের 30% এবং জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20%-এরও বেশি ভাণ্ডার কমে গেছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ কতটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ করাটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। পেন্টাগন যদিও যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন এই ঘাটতি পূরণ করা মোটেও সহজসাধ্য নয়। উৎপাদন ক্ষমতা বাড়ানো হলেও এসব অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্রকে একটি প্রতিরক্ষা ঘাটতির মধ্য দিয়ে যেতে হবে। মার্ক ক্যানসিয়ানের মতো সামরিক বিশ্লেষকদের মতে, অতিমাত্রায় গোলাবারুদ ব্যবহার করার ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামো এখন শাখের করাতের মতো। একদিকে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের হুমকি মোকাবিলা করা, অন্যদিকে অস্ত্রের মজুদ শূন্যপ্রায়। কোনো কারণে এখন নতুন কোনো সংঘাত শুরু হলে মার্কিন বাহিনীকে পড়তে হবে বড় বিপদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন ও ট্রাম্পের নিজের অতিরিক্ত অর্থায়নের অনুরোধ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। ট্রাম্পের দাবি অনেকটা গলাবাজির মতো শোনালেও মাটির বাস্তবতা হলো অস্ত্র ভাণ্ডার এখন পোকায় খাওয়ার মতো জীর্ণ।
ডেমোক্র্যাট সিনেটর মার্ক ক্যালির ভাষায় এটি এখন একটি জটিল গাণিতিক সমস্যা। আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ কোথা থেকে আসবে তা নিয়ে নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল মুখে যাই বলুক না কেন, বাস্তবতা হলো বিশ্বের পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মজুদ ক্ষমতা যে সীমিত তা এই যুদ্ধে স্পষ্ট হয়েছে। অতীতে স্বল্প চাহিদাপত্র দেওয়ার কারণে এখনকার এই হাহাকার। যুক্তরাষ্ট্র কি এখন আদা জল খেয়ে উৎপাদন বাড়ানোর কাজে নামবে, নাকি রথ দেখা ও কলা বেচার মতো করে পরিস্থিতি সামাল দিবে? ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এই গোলাবারুদ সংকট কেবল একটি সামরিক পরিসংখ্যান নয়, বরং এটি ভবিষ্যতের একটি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য থেকে প্রশান্ত মহাসাগর সবখানেই এখন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অস্ত্রের মজুদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত মার্কিন রণকৌশল এখন গায়ে হাওয়া দিয়ে চলার মতো বিলাসিতা করার সুযোগ নেই। আবারও যুক্তরাষ্ট্রের অশনি সংকেত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হঠাৎ করেই নাটকীয় মোড়, আর সেই মোড় ঘিরে তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ভয়ের এক বিস্ফোরক মিশ্রণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এমন কিছু ছবি প্রকাশ করেছে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা একটি CH-47 ঝিনুক হেলিকপ্টার ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হেলিকপ্টারটি শুধু একটি যান নয়, এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী লজিস্টিক অস্ত্র, যা সৈন্য, অস্ত্র ও সরঞ্জাম দ্রুত পরিবহনে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই প্রশ্ন, এই ঘটনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। পেন্টাগন এখনও নীরব, আর এই নীরবতাই যেন আরও বড় ঝড়ের পূর্বাভাস। ইরানের আরেকটি গণমাধ্যম আরও বিস্ফোরক দাবি করেছে। তাদের মতে এই হেলিকপ্টারটি একটি বিশেষ উদ্ধার অভিযানে ছিল। লক্ষ্য, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজে বের করা। আর এখানেই আসে সবচেয়ে বড় খবর, একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান নাকি ইরানের ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি হবে এই যুদ্ধে এক বিশাল টার্নিং পয়েন্ট। প্রতিবেদন বলছে ওই বিমানে ছিলেন দুইজন, একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। হামলার পর দুজনই ইজেক্ট করে বেরিয়ে আসেন। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে মার্কিন বাহিনী এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর তাকে খুঁজে পেতে চলছে মরিয়া তল্লাশি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বড় একটি সিদ্ধান্ত নেয় ইসরায়েল। জানা গেছে, চলমান উদ্ধার অভিযানে বাধা না দিতে ইসরায়েল তাদের পরিকল্পিত হামলা স্থগিত করেছে। এই পদক্ষেপ দেখাচ্ছে পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা ঘোষণা দিয়েছে, যে কেউ যদি মার্কিন পাইলটকে খুঁজে দেয় তাকে পুরস্কৃত করা হবে। এমনকি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে পাইলটদের ধরিয়ে দিতে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, এই ক্ষতি কূটনৈতিক অবস্থান বদলাবে না। তার কণ্ঠে ছিল কঠোরতা, এটা যুদ্ধ। তবে নিখোঁজ পাইলট ধরা পড়লে যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই নীরবতা নতুন করে উদ্বেগ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও শক্তিশালী। যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ঘটনাই দেখাচ্ছে ইরান এখনও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর আগে এই যুদ্ধে আরও 3টি F-15E বিমান হারানোর খবর এসেছে, যদিও সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একদিকে নিখোঁজ পাইলটের খোঁজে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আকাশে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, মাটিতে জমছে অনিশ্চয়তা। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সম্মান, ক্ষমতা আর টিকে থাকার এক ভয়ঙ্কর পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একের পর এক মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন, একে কেবল কাকতালীয় নাকি আরও গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন, তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, এটা বেশ গুরুতর বিষয়। আর সেই মুহূর্তেই যেন আরও ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা।
2023 সাল থেকে শুরু। একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ, কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন, যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। প্রথমে আসেন স্টিফেন গার্সিয়া। 48 বছর বয়সে এই বিজ্ঞানী কাজ করতেন কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে, যেখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের বড় অংশের অপরমাণু উপাদান। 2025 সালের অগাস্টে নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। ফোন, মানিব্যাগ, চাবি সবকিছু রয়ে গেছে, শুধু নেই মানুষটি, আর নেই তার হ্যান্ডকার। তারপর আসে আরো অদ্ভুত এক ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড, তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবের সাবেক কমান্ডার। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনিও নিখোঁজ। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান স্বামী নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেছিল। কেন, কার ভয়ে? লস আলামোস, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা, সেই ল্যাবের সাবেক কর্মী অ্যানহোসি চাভেজ এবং পারমাণবিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিস। মহাকাশ গবেষণার হৃদয়স্থল নাসার জেট প্রপালশন ল্যাব, সেখানকার পরিচালক মনিকা জাসিন্টোরেজা 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে বেরিয়ে নিখোঁজ। যেন পাহাড়ের নীরবতা তাকে গিলে ফেলেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স, কোনো অপরাধের চিহ্ন নেই মৃত্যুর কারণে, যেন নীরব মৃত্যু। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লুরেইলো নিজ বাড়িতে গুলিবিদ্ধ। ক্যালটেকের জ্যোতি পদার্থ বিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার নিজ বারান্দায় গুলিতে নিহত। আরও এক নাম জেসন থমাস, ক্যান্সার গবেষক, নিখোঁজ থাকার পর তার মরদেহ পাওয়া যায় এক হ্রদে। সবশেষে উঠে আসে নতুন এক নাম, অ্যামি এসকোরিস, মাত্র 34 বছর বয়স। অ্যান্টিগ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দেহ। মৃত্যুর আগে এক পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকিতে। এসব নাম, এসব গল্প একটি অদৃশ্য সুতোয় বাঁধা কি? অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব। কেউ বলছেন বিদেশি গুপ্তচর বৃত্তি, কেউ বলছেন সরকারের গোপন প্রকল্প ঢাকতেই এসব নীরব নির্মূল। আবার কেউ টেনে আনছেন UFO গবেষণার গোপন অধ্যায়। FBI এর সাবেক কর্মকর্তা ক্রিস ওয়েকার সতর্ক করেছেন সব ঘটনায় সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবুও এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, একটা দুইটা নয়, 10-এর বেশি বিজ্ঞানী একই সময়ে একই ছায়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনই হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভাণ্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু। ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না।
ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনার টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। বিশ্ব রাজনীতির বর্তমান রণক্ষেত্রে যখন সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন তুঙ্গে, ঠিক তখনই সার্বভৌমত্ব আর শান্তির অতন্ত্র প্রহরী হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান ও চীন। হরমুজ প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর, সবখানেই আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে এই দুই দেশ যেন ন্যায়ের এক অদম্য দুর্গ গড়ে তুলেছে। পশ্চিমা গণমাধ্যম যখন অপপ্রচারে লিপ্ত, তখন ইরান ও চীন তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো পরাশক্তির রাবার স্ট্যাম্প নয়। হরমুজ প্রণালীতে আমেরিকার জোরপূর্বক হস্তক্ষেপকে ইরান যেভাবে মোকাবিলা করছে তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের পুলিশ মনে করলেও ইরান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষা করা তাদের আইনি ও নৈতিক অধিকার। ইরান কেবল নিজের ভূখণ্ড নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। আমেরিকার তথাকথিত শান্তি আলোচনার আড়ালে যে প্রতারণা তা ইরান শুরু থেকেই ধরে ফেলেছে। তাই যখনই আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, ইরান তখনই গর্জে ওঠে। এটি তাদের পরাজয় নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক অবিচল অঙ্গীকার। অন্যদিকে চীন বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে এক শান্তিবাদী ও দূরদর্শী শক্তি হিসেবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য বিষয়ক 4 দফা প্রস্তাব কেবল কথার ফুলঝুরি নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিশ্ব ব্যবস্থার রূপরেখা। যখন আমেরিকা প্রশান্ত মহাসাগরের বুকে সামরিক মহড়া দিয়ে পাকা ধানে মই দিচ্ছে এবং ফিলিপাইনের মাটিতে 17,000 সেনা নামিয়ে উত্তেজনা সৃষ্টি করছে, তখন চীন ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে। বেইজিং বারবার মনে করিয়ে দিচ্ছে যে বহির্বিশ্বের এই সামরিক উপস্থিতি কেবল অশান্তিই বয়ে আনবে। চীন চায় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন, যা মার্কিন সামরিক গুন্ডামির সম্পূর্ণ বিপরীত। অনেকে হয়তো ইরান ও চীনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যেমনটা হরমুজ প্রণালীতে চীনের জাহাজ সান প্রফিট এর ঘটনা নিয়ে রটানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ এবং বন্ধুত্বের সংজ্ঞা এক নয়। ইরান যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে। পশ্চিমা শক্তিগুলো চায় ইরান ও চীনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, যেন তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে। কিন্তু দুই দেশের সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্ব এই প্রোপাগান্ডা ভাঙার জন্য যথেষ্ট। ইরান যখন তার সীমান্তে সতর্ক, তখন চীন পর্দার আড়ালে কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি তাদের প্রকৃত বীরত্ব। মার্কিন সাম্রাজ্যবাদ আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা মিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, অথচ ইরান ও চীন পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলেছে এক নতুন অক্ষ। তাদের এই জোট কেবল একে অপরকে রক্ষা করছে না, বরং উদীয়মান বিশ্বের জন্য একটি পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করতে হয়।